আমার কাছে ভালোবাসা বেশ জটিল আর মায়াবী এক জিনিস। এই জিনিসটা যে পায় সে কদর বোঝে না, আর যে কদর বোঝে সে ভালোবাসা পায় না। কেউ প্রিয় মানুষের খুশির জন্য সবকিছু করতে রাজি, আবার কেউ জাস্ট বিলাসিতা, টাইম পাস এসবেই সন্তুষ্ট। প্রেম ভালোবাসা প্রতিটা মুভিতেই একটা কমন বিষয়। সেই কমন জিনিসটাকেই আনকমনভাবে প্রেজেন্ট করা হয়েছে এই মুভিতে। কোনো রিলেশনে একটা মেয়ে যখন ডাবল টাইমিং করে তখন তিনটা জীবনের উপর কতটা প্রভাব পড়ে, সেরকমই একটা অসমাপ্ত ভালোবাসার গল্প নিয়ে বানানো মুভি বেবি। মুভিটা নিঃসন্দেহে দেখে নিতে পারেন। মুভিটা দেখার সময় আপনার চোখ কথা বলবে। অনন্ত নামের একটা ছেলে নেশা করে শুয়ে আছে, কিন্তু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঘুমের মধ্যে অনন্ত একটা মেয়েকে স্বপ্ন দেখছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় আর সে উঠে বমি করতে থাকে। আসলে অতিরিক্ত মদ খাওয়ায় তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। তখনই অনন্তকে চিনত এমন একটা লোক পাশ দিয়ে যাচ্ছিল। সে অনন্তের বন্ধুকে ফোন করে তার লোকেশনটা জানিয়ে দেয়। একটু পরেই তার বন্ধু হার্ষা এসে অনন্তকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা বাড়ি দেখে অনন্ত তার বন্ধুকে থামিয়ে সেখানে বসে পড়ে আর অদ্ভুতভাবে সেই বাড়িটার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল হয়তো এই বাড়িটা নিয়ে তার কোনো স্মৃতি আছে। এরপর বৃষ্টি থামলে অনন্ত তার বাড়ি চলে আসে আর বাড়ি ফিরে এসে আবারও এক বোতল মদ নিয়ে বসে পড়ে। কিন্তু এই অনন্ত একটা সময় এমনটা ছিল না। কি এমন হয়েছে যার কারণে আজকে তার এই পরিণতি? এটা জানতে হলে আমাদেরকে পেছনের গল্পটাও জানতে হবে। একবার অনন্তদের এলাকায় একটা পূজার আয়োজন করা হয় আর সেখানে একটা মেয়ে ঢোলের তালে তালে নাচছিল। আর মেয়েটার নাম বৈষ্ণবী। একটু দূরে দাঁড়িয়ে অনন্ত বৈষ্ণবীর নাচ দেখছিল। নাচ শেষ করে যখন বৈষ্ণবী বাড়ি আসে, এলাকার মধ্যে এমন নাচানাচির জন্য তার মা তাকে বকাঝকা করে। আর সেখানে বৈষ্ণবীর বাবাও ছিল। সে তেমন কোনো কাজ করত না, বলতে গেলে সারাটা দিন বসে মদ খাওয়াই ছিল তার মূল কাজ। এদিকে বৈষ্ণবী গোসল শেষ করে বারান্দায় আসলে দেখতে পাই অনন্ত তার অটো নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে অনন্ত একজন অটো ড্রাইভার। তারা দুজন ইশারায় কথা বলে। অনন্ত বৈষ্ণবীকে তার সাথে দেখা করতে বলে সেখান থেকে চলে যায়। তার অটোতে বৈষ্ণবীর ছোটবেলার একটা ছবি রাখা ছিল। তার মানে তাদের এই সম্পর্কটা স্কুল লাইফ থেকে শুরু হয়েছিল। ছবিটা দেখে অনন্তের নিজেরও তাদের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তারা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়তো। বৈষ্ণবী তখন থেকেই অনন্তকে মনে মনে পছন্দ করত আর সে সবসময় অনন্তকে ফলো করত। আর এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর অনন্তও বিষয়টা লক্ষ্য করে। সে একদিন বৈষ্ণবীকে ডেকে বলে, তুমি চুরি করে আমার দিকে তাকাও কেন? তোমার নাম কি? বৈষ্ণবী খুব ভয়ে ভয়ে তার নাম বলে আর অনন্ত তখন মিষ্টি করে হেসে তাকে চলে যেতে বলে। এর কয়েকদিন পরেই ছিল রাখি বন্ধন, আর তাই ক্লাসের টিচার সব মেয়েদেরকে বলে ছেলেদের হাতে রাখি বেঁধে দিতে। আর যখন অনন্তর পালা আসে, সব মেয়েরা তাকে রাখি বেঁধে দিলেও বৈষ্ণবী কিছুতেই অনন্তের হাতে রাখি বাঁধতে চায় না। আর এই কারণেই টিচার বৈষ্ণবীর হাতে বেত দিয়ে অনেকগুলো বাড়ি দেয়। এটা দেখে অনন্তর খুবই খারাপ লাগে। স্কুল ছুটির পর অনন্ত বৈষ্ণবীর সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? বৈষ্ণবী কিছু না বলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন অনন্ত পেছন থেকে জোরে বৈষ্ণবীকে বলে, আমিও তোমাকে ভালোবাসি। সাথে সাথেই বৈষ্ণবীও পেছনে ফিরে অনন্তকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখান থেকেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। অনন্ত যখন যেভাবে সুযোগ পেত বৈষ্ণবীকে দেখার জন্য চেষ্টা করত। একদিন অনন্ত বৈষ্ণবীকে একটা মোবাইল গিফট করে, কিন্তু সেই প্যাকেটের মধ্যে মোবাইল ছিল না। কিন্তু তারপরেও অনন্তের কাছ থেকে কিছু একটা পেয়ে সে খুবই খুশি হয়। আর এই ব্যাপারটা অনন্তেরও অনেক ভালো লাগে। তাদের দুজনের পরিবার ছিল মধ্যবিত্ত, তাই চাইলেও অনন্ত বৈষ্ণবীকে দামি কোনো গিফট দিতে পারত না। কিন্তু প্রায়ই সে ছোটখাটো কিছু বৈষ্ণবীকে গিফট করত। সেগুলোকে পেয়ে বৈষ্ণবীও অনেক খুশি হতো। একদিন অনন্ত বৈষ্ণবীকে একটা পুতুল গিফট করে তার কাছে দুষ্টু আবদার করে, কিন্তু বৈষ্ণবী বলে, এসব আমার একদমই পছন্দ না। এটা বলে সে পুতুলটা আবার ফেরত দিয়ে দেয়। কিন্তু অনন্ত আবার সেটা ফেরত দিয়ে বলে, থাক, লাগবে না, তুমি এটা রাখো। অনন্তের বাবা ছিল না, শুধু তার মা ছিল।
কিন্তু সেও আবার কথা বলতে পারতো না। এই কারণে অনন্ত তার মায়ের উপরে বিরক্ত হতো। এদিকে পড়াশোনায়ও অনন্ত একদমই ভালো ছিল না, তাই সে স্কুলের মাধ্যমিক পরীক্ষায় ফেল করে, কিন্তু বৈশ্ববী ঠিকই পাশ করে যায়। অনন্ত যখন বৈশ্ববীর কাছে এসে বলে, এখন তো তুমি কলেজে ভর্তি হয়ে যাবে, এটা বলে সে মন খারাপ করে বসে থাকে। তখন বৈশ্ববী বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি শুধু একটা বার বলো, আমি পড়াশোনা ছেড়ে দেব, তোমার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারবো, কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাব না। বৈশ্ববীর কথাগুলো শুনে অনন্ত একটু ভরসা পায়, আর এরপর থেকে অনন্ত পড়াশোনা বাদ দিয়ে অটো চালাতে শুরু করে। কিন্তু তারপরেও বৈশ্ববী তার সাথেই খুশি ছিল। এরপর যেদিন বৈশ্ববীর কলেজের প্রথম দিন ছিল, অনন্ত তার অটোতে করে বৈশ্ববীকে কলেজে এগিয়ে দেয়। যাওয়ার সময় বৈশ্ববী বলছিল, তুমি শুধু আর 4টা বছর অপেক্ষা করো, তারপর আমি একটা ভালো চাকরি ম্যানেজ করে ফেলব, তখন আমাদের আর কেউ আটকাতে পারবে না। বৈশ্ববী বারবার ভয় পাচ্ছিল এই কলেজ জীবন যেন তাদেরকে আলাদা না করে দেয়, কিন্তু অনন্ত তাকে বারবার সাহস দিয়ে যাচ্ছিল আর বলছিল, ভয়ের কিছু নেই, এমন কিছুই হবে না। এরপর বৈশ্ববীকে নামিয়ে দেওয়ার সময় অনন্ত তার কাছে একটা হাঁক চায়, কিন্তু বৈশ্ববী আবারও মুখ গোমরা করে বলে তার এটা পছন্দ না, আর এতে অনন্ত একটু রাগ করে, আর বৈশ্ববী তখন এভাবে তার রাগ ভাঙায়। তাদের ভালোবাসাটা আসলেই অনেক সুন্দর ছিল। বৈশ্ববী তার বান্ধবীর সাথে কলেজে আসলে দেখতে পাই সেখানে সব ছেলেমেয়েরা অনেক মডার্ন ছিল, আর সেই সাথে প্রায় সবাই বড়লোক ফ্যামিলির সন্তান। কিন্তু বৈশ্ববী আর তার বান্ধবীর পোশাক আশাক দেখে ক্লাসের সবাই তাদের সাথে মজা করতে থাকে। কিন্তু তখন শ্বেতা নামের একটা মেয়ে এসে বৈশ্ববীর সাথে বন্ধুত্ব করে। শ্বেতা যখন তার সিটে গিয়ে বসে, তখন তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, তুই ওই মেয়েগুলোর সাথে কেন বন্ধুত্ব করলি? ওদের পোশাক আশাক দেখেছিস? ওদের সাথে কি আমাদের লেভেলে যায়? তখন শ্বেতা তার বান্ধবীকে বলে, আরে ওদের সাথে তো বন্ধুত্ব করেছে কাজ করানোর জন্য। অন্যদিকে বৈশ্ববী তার বান্ধবীকে জিজ্ঞাসা করে, আমি কি দেখতে খুবই খারাপ? তখন তার বান্ধবী তাকে বলে, আরে মোটেই না, তোর পরিবার তোকে অনেক ভালোবাসে, আর তোর বয়ফ্রেন্ডও তোকে পাগলের মতো ভালোবাসে। কলেজ শেষ হলে অনন্ত আবার তাকে নিতে আসে, আর সেদিন অনন্ত বৈশ্ববীকে সত্যি সত্যি একটা ফোন গিফট করে। একজনের কাছ থেকে টাকা ধার করে অনন্ত বৈশ্ববীর জন্য এই ফোনটা কিনে দিয়েছে। ফোনটা পেয়ে বৈশ্ববী অনেক বেশি খুশি হয়। অনন্ত তাকে বলে, এখন থেকে আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না, মন চাইলেই তুমি আমার সাথে কথা বলতে পারবে। বৈশ্ববী বাড়ি ফিরে তার মাকে ফোনটা দেখায় আর বলে, আমার কলেজের বন্ধুরা অনেক বড় লোক, তাদের মধ্যে একজন আমাকে ফোনটা গিফট করেছে। বৈশ্ববীর মা একটু লোভী প্রকৃতির ছিল, তাই সে কোনো প্রশ্ন না করে তার মেয়েকে বলে, তুইও তাদের সাথে এমনভাবে থাকবি যেন তুই নিজেও বড় লোক। কিন্তু বৈশ্ববী যখন তার ফোনটা বাবাকে দেখায়, তখন তার বাবা বলে, কেউ কাউকে কোনো কারণ ছাড়া কোনো গিফট করে না, আর তুমি একজনের কাছ থেকে কিছু নিলে তাকেও কিছু দিতে হয়। কিন্তু বৈশ্ববী তার বাবার কথা অতটা গায়ে লাগায় না। সারা রাত সে অনন্তর সাথে কথা বলে। পরের দিন কলেজে গেলে তার তেমন একটা ভালো লাগছিল না। এমন সময় কলেজে বিরাজ নামের একটা ছেলের এন্ট্রি হয়। সে অনেক বড়লোক ঘরের সন্তান ছিল, সেই সাথে স্টাইলিশ আর হ্যান্ডসাম। বিরাজ এসে তাদের সাথে বসলেই শ্বেতা তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বৈশ্ববীর সাথে হাত মেলানোর সময় বিরাজ তাকে বলে, তুমি অনেক সুন্দর, আর এটা শুনে বৈশ্ববীর অনেক ভালো লাগে। কলেজের পর কিছু ছেলে বৈশ্ববীকে দাঁড় করিয়ে মজা নিচ্ছিল, তখন বিরাজ এসে ছেলেগুলোকে ভাগিয়ে দেয়, আর সে বৈশ্ববীর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। কিন্তু বৈশ্ববী কিছু না বলে দাঁড়িয়েছিল, তাই বিরাজ চলে যেতে লাগলে বৈশ্ববী তাকে ডাক দিয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করে। আর এরপর থেকে বৈশ্ববী কলেজে বেশি সময় দিতে থাকে। ক্লাস ফাঁকি দিয়ে তার মডার্ন বান্ধবীদের সাথে সে উল্টাপাল্টা জিনিস ট্রাই করতে থাকে। কিন্তু এই ব্যাপারগুলো বৈশ্ববীর বান্ধবীর একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে বৈশ্ববীর থেকে দূরে সরে যায়। একদিন শ্বেতা বৈশ্ববীকে রাত্রে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে বলে, কিন্তু বৈশ্ববী জানায় তার কোনো ভালো কাপড় চোপড় নেই যেটা পরে সে পার্টিতে যাবে। তখন শ্বেতা আর তার বান্ধবীরা বৈশ্ববীকে শপিং করতে নিয়ে যায়, তাকে অনেকগুলো মডার্ন ড্রেসও কিনে দেয়, আর তাকে কিছু ড্রেস কিনে দেওয়ায় বৈশ্ববীর কাছে শ্বেতা এখন সব থেকে ক্লোজ বান্ধবী। আর শ্বেতা তাকে একটা পার্লারে নিয়ে এসে ফেসিয়াল করায়। অন্যদিকে অনন্ত তখন ধারের টাকা শোধ করতে না পেরে আরও কিছু টাকা ধার নেয়।
সেদিন শপিং করার পর অনন্ত বৈশ্ববীকে নিতে আসলেই সে মুখ ঢেকে তার সাথে দেখা করে। অনন্ত বারবার মুখ খুলতে বললেও বৈশ্ববী কিছুতেই মুখটা খুলছিল না। তাই অনন্ত জোর করেই তার মুখ খুলে দেয়, আর দেখতে পাই বৈশ্ববী এখন একদম মডার্ন হয়ে গেছে। অনন্ত তাকে বলে, তুমি কলেজে যাওয়ার পর থেকে অনেক বদলে গেছো। বৈশ্ববী তখন অনন্তকে বলে, আমার বান্ধবীরা আমাকে আজকে একটা পার্টিতে ইনভাইট করেছে, কিন্তু তুমি না বললে আমি সেখানে যাব না। অনন্ত তখন সোজা নিষেধ করে দেয়। সে বলে, পার্টিতে অনেক ধরনের খারাপ কাজ হয় আর সবাই নেশা করে, তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বৈশ্ববী তাও আবদার করে যে আমি ওসব কিছুই করব না, আমি শুধু জাস্ট একটু এনজয় করব আর পার্টি কেমন হয় সেটা দেখব, তুমি আমার উপর ভরসা করতে পারো। কিন্তু বৈশ্ববী অনন্তের কথা না শোনায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, আর বৈশ্ববী রাগ করে সেখান থেকে চলে আসে। বাসায় আসলে বৈশ্ববীর মা তাকে দেখে অনেক খুশি হয় আর বারবার তাকে এই বড়লোক বন্ধুদের সাথে মিশতে বলে। একই সময় অনন্ত ছাদে তার বন্ধুদের সাথে কথা বলছিল। সে তার বন্ধুদেরকে বলে তার মনটা খুবই খারাপ, কারণ বৈশ্ববী দিন দিন পাল্টে যাচ্ছে আর তার কোনো কথাই শুনতে চাচ্ছে না। এদিকে বৈশ্ববী তখন রেডি হয়ে পার্টিতে যায়। তাকে এই মডার্ন ড্রেসে দেখে বাকি মেয়েদের তো চোখ কপালে উঠে যায়। সেটা তখন তাকে একটা ড্রিঙ্কসের অফার করে। প্রথমে বৈশ্ববী সেটা খেতে চাচ্ছিল না, কিন্তু এরপর কি মনে করে এক নিঃশ্বাসে ড্রিঙ্কসটা শেষ করে। এতে তার নেশা হয়ে যায় আর সেখানে থাকা ছেলেদের মাঝখানে এসে নাচানাচি করতে থাকে। পরের দিন সকালে বৈশ্ববী নিজের বাড়িতে ঘুমাচ্ছিল। অনন্তের ফোনে তার ঘুম ভাঙে। অনন্ত যখন তাকে এগিয়ে দিচ্ছিল তখন তাদের মধ্যে কথা হচ্ছিল। অনন্ত এতক্ষণ ভাবছিল বৈশ্ববী হয়তো গত রাতে পার্টিতে যায়নি, কিন্তু বৈশ্ববী তখন অনন্তকে বলে সে গত রাতে পার্টিতে গিয়েছিল এবং মদ খেয়ে ছেলেদের সাথে নাচানাচিও করেছে। কিন্তু অনন্ত ভাবে বৈশ্ববী হয়তো তার সাথে মজা করছে। অন্যদিকে কলেজের ফিরাদের সাথে বৈশ্ববীর খুব একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তাদের এই বন্ধুত্বের কথা অনন্ত কিছুই জানতো না। একদিন কলেজ শেষে ফিরাজ বৈশ্ববীকে তার গাড়িতে করে বাসায় এগিয়ে দেওয়ার অফার দেয়, কিন্তু বৈশ্ববীর বান্ধবী তার সাথে যেতে না চাইলেও বৈশ্ববী কিছু না ভেবেই ফিরাজের গাড়িতে উঠে পড়ে। এদিকে অনন্ত তখন বাইরেই বৈশ্ববীর জন্য অপেক্ষা করছিল, তাই সে বারবার বৈশ্ববীকে ফোন দিচ্ছিল, কিন্তু বৈশ্ববী ফোনটা ধরছিল না। আর ফিরাজ তাকে কে ফোন করছে জানতে চাইলে বৈশ্ববী উত্তর দেয় তার এক ফ্রেন্ড ফোন দিচ্ছে, তেমন ইম্পর্টেন্ট কিছু না। সে এখানে বিরাজের কাছ থেকে অনন্তের কথাটা লুকিয়ে যায়, আর এখানে বোঝা যায় বৈশ্ববী ধীরে ধীরে অনন্তর থেকে দূরে সরে যাচ্ছে। এদিকে অনন্ত যার থেকে টাকা ধার নিয়েছিল সে ফোন দিয়ে অনন্তকে থ্রেট দেয়। পরের দিন কলেজে বৈশ্ববীর বান্ধবী তাকে জিজ্ঞাসা করে সে ফিরাজকে কেন অনন্তের সাথে তার সম্পর্কের কথা জানাচ্ছে না। বৈশ্ববী তখন তার বান্ধবীকে বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কলেজের কাউকে এই বিষয়টা জানাতে চাই না। তুই কি আমার পপুলারিটি দেখে হিংসা করছিস? এটা শুনে বৈশ্ববীর বান্ধবী তার পাশ থেকে উঠে অন্য বেঞ্চে চলে যায়। বৈশ্ববীও তাকে না থামিয়ে নিজে উঠে সে তাদের বেঞ্চে গিয়ে বসে। অন্যদিকে তখন যে লোকগুলোর থেকে অনন্ত টাকা ধার নিয়েছিল তারা এসে অনন্তকে মারধর করে। তার মা এসে অনন্তকে ছাড়িয়ে নেয়, কিন্তু বাড়ি ফিরেও অনন্তের খুবই মন খারাপ ছিল। তার মা তাকে নিজের কিছু জমানো টাকা দেয়, কিন্তু অনন্ত তার মায়ের টাকাগুলো হাতে নিয়ে ছুঁড়ে মারে। আসলে সে তার মায়ের কথা না বলতে পারার বিষয়টাতে অনেক রাগ করত। এদিকে কলেজে ফিরাজ তখন বৈশ্ববীকে একটা আইফোন গিফট করে, কিন্তু প্রথমে বৈশ্ববী ফোনটা নিতে চাচ্ছিল না, তারপরও সে ফোনটা নেয়। এরপর সে অনন্তর কাছে এসে ফোনটা দেখায় আর তাকে বলে, আমার একটা ফ্রেন্ড আমাকে ফোনটা গিফট করেছে। সেই সাথে বলে, তোমার দেওয়া ফোনটা দিয়ে ভালো ছবি আসতো না, কিন্তু এই ফোনটাতে অনেক ভালো ছবি আসে। বৈশ্ববীর কথা শুনে অনন্তর মনটা খারাপ হতে লাগে, কারণ এমনিতেই সে এতগুলো টাকা ধার করে তাকে একটা ফোন কিনে দিয়েছিল, কিন্তু এখন বৈশ্ববীর কাছে সেই ফোনটার কোনো দামই নেই। তাই অনন্ত তখন বৈশ্ববীকে তার বর্তমান অবস্থাগুলো বলতে থাকে, কিন্তু বৈশ্ববী তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। তার এমন পরিবর্তনে অনন্তর আরও মন খারাপ হয়। এরপর রাতে সে বৈশ্ববীকে ফোন দিয়ে দেখা করতে বলে, কিন্তু বৈশ্ববী প্রথমে দেখা করতে না চাইলে অনন্ত একটু রাগ করায় বৈশ্ববী আবার দেখা করতে রাজি হয়। আর সেখানে এসেও সে আইফোন নিয়েই ব্যস্ত ছিল। বৈশ্ববী তখন অনন্তর দেয়া ফোনটাকে কম দামি বলে, আর সে এটাও জানায়
ওই কম দামি ফোন সে আর ইউজ করবে না, সেটা তার মাকে দিয়ে দেবে। এটা শুনে অনন্ত প্রচণ্ড রেগে যায়। সে বৈষ্ণবীর হাত থেকে আইফোনটা নিয়ে আছাড় মারে। এতে বৈষ্ণবী অনন্তের উপর রাগ করে বলে, তুমিও আমার বান্ধবীর মতো, আমি ভালো আছি এটা তুমি দেখতেই পারছো না। এই কথা শুনে অনন্ত খুবই কষ্ট পায়। সে রাগ করে বৈষ্ণবীকে বলতে থাকে, তোমার ফোনের জন্য আমি আমার অটো বন্ধক রেখে টাকা নিয়েছিলাম, আর পাওনাদার এসে আজকে আমার গায়ে হাত তুলেছে। এর আগে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কারো ছিল না। আর তুমি এখন যে সৌন্দর্য নিয়ে অহংকার করছো, তোমার মেকআপ আর মডার্ন জামা কাপড় খুলে ফেললে আবার আগের বৈষ্ণবীতে ফিরে আসতে হবে। তুমি একটা সাধারণ মেয়ে, কলেজের রঙিন দুনিয়া দেখে নিজেকে স্পেশাল ভাবার কিছুই নেই। অনন্ত খেয়াল করে বৈষ্ণবী তখন কান্না করছে। সে বুঝতে পারে রাগের মাথায় সে অনেক বেশি কথা বলে ফেলেছে, তাই বৈষ্ণবীকে সরি বলে জড়িয়ে ধরে। কিন্তু বৈষ্ণবী তাকে জিজ্ঞাসা করে, আমি কি দেখতে সুন্দর না? এটা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন অনন্ত বৈষ্ণবীকে বারবার ফোন দিতে থাকলেও সে আর ফোন ধরে না। এমনকি কলেজ শেষে অনন্ত তার জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু বৈষ্ণবী তাকে ইগনোর করে অন্য অটোতে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজে ফিরাজ এসে বৈষ্ণবীকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে, কিন্তু বৈষ্ণবী যেতে চায় না। তাই ফিরাজ তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তাকে বলে, যদি তুমি না আসো তাহলে আমি জন্মদিন পালন করব না। তাই বাধ্য হয়ে বৈষ্ণবী রাজি হয়। কিন্তু কিছুদিন ধরে সবকিছু নিয়ে বৈষ্ণবী বেশ টেনশনে ছিল, তাই সে পার্টিতে বেশি ড্রিঙ্কস করে ফেলে। এরপর ফিরাজ এসে পার্টিতে সবার সামনে বৈষ্ণবীকে প্রপোজ করে, কিন্তু বৈষ্ণবী নেশার ঘোরে তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক সেই সময় তার ফোনে অনন্ত বারবার কল দিচ্ছিল। সে একটু সাইডে এসে ফোন রিসিভ করে অনন্তকে বলে, জি স্যার, আমি একজন প্রস্টিটিউট বলছি। আপনার আমাকে কখন প্রয়োজন স্যার, বলুন। এটা শুনে অনন্ত বুঝতে পারে আগের দিনের কথায় বৈষ্ণবী এখন রেগে আছে, তাই সে কান্না করে দেয়। সে বারবার বৈষ্ণবীকে সরি বলে আর তাকে বলে, আমি আর কখনো তোমাকে এমন রাগ করে কিছু বলবো না। তুমি প্লিজ আমার সাথে রাগ করে থেকো না। তোমার যা করতে ইচ্ছা হয় তুমি সব করো, আমি তোমাকে আর কিছুতেই নিষেধ করব না। কিন্তু এটা মনে রেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর আমরা দেখি বৈষ্ণবী ক্লাবের ভিতরে এসে বসেছে। বিরাজও তার পাশে এসে বসে আর তাকে আবারও প্রপোজ করে, আর তার থেকে একটা কিস চায়। তখন অনন্তও বৈষ্ণবীকে ফোনে মেসেজ পাঠায়, আই লাভ ইউ লিখে। বৈষ্ণবী অনন্তকে আই লাভ ইউ টু লিখে রিপ্লাই দেয়। অন্যদিকে ফিরাজকেও কিস করে, আর রিপ্লাই পেয়ে অনন্ত তখন বৈষ্ণবীর একটা ছবিতে কিস করে। ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন, কি বিশ্রী সিচুয়েশন। একই সাথে দুইজনের ইমোশনকে অপমান করে বৈষ্ণবী। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার গত রাতের ঘটনাগুলো মনে পড়ে। সেই কাজের জন্য খুবই ডিস্টার্ব ছিল, তাই সাথে সাথে ফিরাজকে ফোন করে বলে, গত রাতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলাই। আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা ইচ্ছা করে হয়নি। তুমি আমার খুবই ভালো বন্ধু, তাই আশা করি এই বিষয়টা কলেজের আর কাউকে বলবে না। আর তখন সে অনন্তকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। অনন্ত আসলে বৈষ্ণবী বলে, আমাকে একটা সিনেমা হলে নিয়ে চলো, যেখানে তেমন লোকজন থাকে না, আর অন্ধকারের দিকে একটা সিট বুক করবে। এটা শুনে অনন্ত বুঝতে পারে বৈষ্ণবী কেন এমন কথা বলছে। সে বৈষ্ণবীকে নিয়ে একটা হলে আসে, আর সেখানে আসার পর বৈষ্ণবী তাকে কিস করতে বলে। অনন্ত তাকে কিস করতে গিয়েও করে না। সে বলে, আমি জানি তোমার এসব পছন্দ না, তুমি শুধু আমার মন রাখতে এটা করছো। আমি এখন এসব কিছুই চাই না, যা করার আমরা বিয়ের পরেই করব। আমি তোমাকে অনেক ভালোবাসি। সেদিনের পর থেকে বৈষ্ণবী কলেজে ফিরাজকে ইগনোর করতে থাকে। এতে ফিরাজের খুব খারাপ লাগে। সে সবসময় স্যাড থাকে, এমনকি মদ খেয়ে কলেজে আসতে শুরু করে। তাই বাধ্য হয়ে বৈষ্ণবী তার সাথে কথা বলে। সে বলে, তুমি এমন কেন করছো? তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই আগের মতো হয়ে যাও। আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। ফিরাজ তখন বলে, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, আমার সাথে 1 মাস ডেট করো, আর তারপর যদি তোমার মনে হয় আমার সাথে তুমি থাকতে পারবে না, তাহলে আমাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যাবে। এই কথা শুনে বৈষ্ণবী তার সাথে ডেট করতে রাজি হয়। আর তখন থেকে শুরু হয় বৈষ্ণবীর একসাথে দুইজনকে ডেট করার পালা। সে একই সাথে অনন্তর সাথে ঘুরত, আবার বিরাজের সাথেও সময় দিত। সে বিরাজের সাথে সিনেমা হলে আসতো আর হাত ধরাধরি করে মুভি দেখত। অনন্ত তাকে আগের মতোই ছোটখাটো গিফট দিত। সে একদিন বৈষ্ণবীকে একটা লাল শাড়ি গিফট করে,
সেটা পেয়ে বৈষ্ণবী খুবই খুশি হয় আর বলে, আমি একদিন এই লাল শাড়ি পরে তোমার সাথে ঘুরতে যাব। এদিকে ফিরাজও বৈষ্ণবীকে নিয়ে ভালো ভালো শোরুম থেকে দামি দামি জামা কাপড় কিনে দিত। একদিন এভাবে ঘোরার সময় তার আগের বান্ধবী ফিরাজ আর বৈষ্ণবীকে একসাথে দেখে ফেলে, কিন্তু সে অনন্তকে কিছুই জানায় না। আর তাদের ডেটের 1 মাস পূরণ হয়ে গেলে ফিরাজ তাকে আবারও প্রপোজ করে, কিন্তু বৈষ্ণবী এবারও তাকে অ্যাকসেপ্ট করে না। সে বলে, আমি তো তোমাকে একবার বলেই দিয়েছি আমি কিছুতেই তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু তার কথা শুনে ফিরাজ এবার রেগে যায় আর রাগের মাথায় সে বৈষ্ণবীকে বলে, তাহলে কি তুমি এতদিন আমাকে শুধু ব্যবহার করে এসেছো? আমার দেওয়া সব গিফট নেওয়ার সময় তো তুমি খুব হাসি মুখেই নিয়েছিলে। আসলে তুমি একটা খারাপ আর লোভী মেয়ে। এসব শুনে বৈষ্ণবী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন তার দেওয়া সব গিফট নিয়ে বৈষ্ণবী কলেজে আসে, কিন্তু ফিরাজ তখন তার কাছে বারবার ক্ষমা চায় আর বলে, আমি রাগের মাথায় কালকে তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বিয়ে করতে চাই। কিন্তু বৈষ্ণবী বলে, তুমি আসলে ভালো ছেলে না। তুমি প্রথমে আমাকে ড্রিঙ্কস করিয়েছ এবং আমার সাথে ওইসব করেছো। তাই এরপরও যদি তুমি আমার পেছনে আসো তাহলে আমি কলেজের সবাইকে বলে দেব তুমি ড্রিঙ্কস করে আমার সাথে জোর করে এসব করতে চেষ্টা করছো। তখন ফিরাজ তার ফোনে ওই দিনের কিস করার ভিডিওটা বৈষ্ণবীকে দেখিয়ে বলে, তুমি যদি কলেজের কাউকে কখনো এসব বলো তাহলে আমি এই ভিডিওটা সবাইকে দেখাতে বাধ্য হব। আর আজকের পর থেকে আমাদের আগে যেমন চলছিল ঠিক সেভাবেই চলবে। ভিডিওটা দেখে বৈষ্ণবীর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে এমন কিছু আশা করেনি। ফিরাজ তাকে বলে, তুমি গিফটগুলো নিয়ে সোজা বাসায় চলে যাও। বৈষ্ণবী তখন গিফটগুলো নিয়ে বাসায় আসতে থাকে আর এই বিষয়টা নিয়ে সে অনেক টেনশনে পড়ে যায়। কয়েকদিন ধরে সে অনন্তের ফোন রিসিভ করছিল না। সে এমন একটা সমস্যায় আটকে গেছে যেটা অনন্তের সাথেও শেয়ার করতে পারছিল না। একদিন সে অনন্তের ফোনটা রিসিভ করে তাকে বলে, আমাকে কিছুদিন সময় দাও, আমি সবকিছু ঠিক করে আবার তোমার সাথে কথা বলবো। অনন্ত কিছু বুঝতে পারছিল না। সে ভয় পাচ্ছিল হয়তো তারা আলাদা হয়ে যাচ্ছে। তাই অনুরোধের সুরে বৈষ্ণবীকে বলে, তোমার যতদিন সময় প্রয়োজন তুমি নাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না। অন্যদিকে বৈষ্ণবী যেহেতু শ্বেতাকে বেশি ক্লোজ ভাবত, তাই সে শ্বেতার কাছে এসব কিছু খুলে বলে। এরপর শ্বেতা তার সব কথা শুনে বলে, ছেলেরা যা কিছু চায় তার সবই আমাদের কাছে আছে। তাই তুমি ফিরাজকে ফোন দিয়ে তার সাথে এক রাত কাটানোর অফার করো আর সেদিন রাতেই ফিরাজের ফোনটা নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিও। কিন্তু বৈষ্ণবী কিছুতেই রাজি হয় না। সে বলে, আমি এখনো অনন্তকেই একবারও কিস করতে দেইনি, তাই এসব করার তো কোনো প্রশ্নই আসে না। যেটা হয়েছে সেটা ভুল করে হয়েছে। কিন্তু শ্বেতা তখন বৈষ্ণবীকে ভয় দেখায়, দেখো যদি তোমার ওই ভিডিওটা একবার ভাইরাল হয় তাহলে তোমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই তুমি তোমার সলিউশনটা আবারও ভেবে দেখতে পারো। এদিকে সেখান থেকে ফিরে শ্বেতা ফিরাজকে ফোন করে বলে, বৈষ্ণবী একটা বস্তির মেয়ে, তুমি কেন তার পেছনে সময় নষ্ট করছো? ফিরাজ বলে, আমি বৈষ্ণবীকে অনেক ভালোবাসি। কিন্তু শ্বেতা আবার তাকে বলে, কিন্তু বৈষ্ণবী তো ভালো মেয়ে না, টাকার জন্য সে যে কোনো কিছুই করতে পারে। দেখো, সে তোমাকে ফোন দিয়ে রাত কাটানোর অফার দেবে। কিন্তু ফিরাজ তার এসব কথা কিছুই বিশ্বাস করে না। সে বলে, বৈষ্ণবী এমন কোনো মেয়ে না। কিন্তু এর কিছুক্ষণ পরেই বৈষ্ণবী ফিরাজকে ফোন দেয় আর তাকে তার সাথে রাত কাটানোর অফার দেয়। ফিরাজ এটা শুনে খুবই কষ্ট পায়, কারণ সে আসলেই বৈষ্ণবীকে মন থেকে ভালোবাসতো। কিন্তু একই সাথে তার উপর অভিমান করে সে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় তাকে বাড়ি আসতে বলে। বৈষ্ণবী তখন ফিরাজকে বলে, ঠিক আছে, কিন্তু এরপর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না আর তোমার সেদিনের ভিডিওটা ডিলিট করে দেবে। পরের দিন অনন্তর জন্মদিন ছিল, তাই সে বৈষ্ণবীর ফোনের অপেক্ষায় ছিল। কিন্তু তখন তার এক বন্ধু ফোন দিয়ে বলে, আমি বাজি ধরে বলতে পারি আজকে বৈষ্ণবী তোকে ফোন দেবে না। অন্যদিকে ফিরাজ বৈষ্ণবীকে একটা শাড়ি পরে আসতে বলে, কিন্তু বৈষ্ণবীর কাছে অন্য কোনো শাড়ি না থাকায় সে অনন্তর দেওয়া শাড়িটাই পরে রেডি হয়। এরপর সে অনন্তকে ফোন দেয়। অনন্ত ভাবছিল হয়তো বৈষ্ণবী তাকে জন্মদিনের উইশ করার জন্য ফোন দিয়েছে, কিন্তু বৈষ্ণবী বলে, আমি একটা ফ্রেন্ডের বাসায় বই আনতে যাব, তাই তুমি একটু আমাকে এগিয়ে দাও। এতে অনন্তর মন খারাপ হয়ে যায়, কিন্তু যখন সে বৈষ্ণবীকে রিসিভ করতে আসে সে খুবই খুশি হয়। অনন্ত তখন বৈষ্ণবীকে বলে, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? এজন্য আমার সাথে দেখা করতে এত সকালে
আমার দেওয়া শাড়ি পরে এখানে চলে এসেছো। বৈশ্যবীর তখন হঠাৎ মনে পড়ে আজ অনন্তর জন্মদিন, কিন্তু সে এটা বুঝতে দেয় না যে তার মনে ছিল না। সে অনন্তকে বলে, তুমি কোনো চিন্তা করো না, কাল থেকে তুমি এমন এক বৈশ্যবীকে পাবে যে শুধুই তোমার হবে, যার উপর শুধু তোমার অধিকার থাকবে। এই কথা শুনে অনন্ত খুব খুশি হয়। এরপর সে বৈশ্যবীকে বিরাজের বাসার সামনে নামিয়ে দেয়। অটো থেকে নেমে সে অনন্তর কপালে একটা কিস করে। এরপর বিরাজের বাড়িতে ঢুকে তার সামনে এক রুমে গিয়ে ইন্টিমেট হয়। তখন সে অনন্তের সাথে কাটানো তার সুন্দর মুহূর্তের কথা মনে পড়ছিল, এমনকি তার চোখে পানি চলে আসে। বিরাজের বাসা থেকে বের হয়ে সে সীতার বাসায় চলে আসে। সেখানে সে আবারও মদ খায় আর সীতাকে বলে, অনন্ত আমাকে প্রথমেই বলেছিল এমন কিছু আমার সাথে হবে, কিন্তু আমি তার কথাই গুরুত্ব দেইনি। এমনকি আমার বান্ধবী বলেছিল, কিন্তু আমি তার সাথে ফ্রেন্ডশিপ রাখিনি। আর এখন আমি একটা খারাপ মেয়ে। আসলে বৈশ্যবী তার কাজের জন্য খুবই অনুতপ্ত ছিল, কিন্তু সেখানে অনন্তর বন্ধু হারসা ছিল, আর সে আড়াল থেকে বৈশ্যবীর এই কথাগুলো ভিডিও করে রাখে। এরপর সে তা বৈশ্যবীর সাথে বিরাজের সেই কিস করা ভিডিওটা দেয়। সেখান থেকে বের হয়ে হারসা অনন্তর সাথে দেখা করে, আর সে বলে, আজকে তোর জন্মদিন, তাই চল তোকে একটা মেয়ের কাছে নিয়ে যাব, তুই তার সাথে রাত কাটাবি। কিন্তু এটা শুনে অনন্ত বলে, কি বলছিস তুই এসব? তুই কি পাগল নাকি? আমি বৈশ্যবীকে অনেক বেশি ভালোবাসি, তাই ওর কথা বাদে আর কাউকে এসব ব্যাপারে চিন্তাই করতে পারি না। তখন হাসতা বলে, কিন্তু বৈশ্যবী তো এমনটা করেছে। আর এটা বলে সে বৈশ্যবী আর বিরাজের কিস করার ভিডিওটা অনন্তকে দেখায়। এটা দেখে অনন্তর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কিছুতেই মানতে পারছিল না যে বৈশ্যবী তার সাথে এমন কিছু করতে পারে। তার প্রচণ্ড বুকে ব্যথা হতে থাকে। যাকে সে নিজের সব কিছু দিয়ে এত বেশি ভালোবেসেছে, সে কিভাবে এমনটা করতে পারে। রাগে ক্ষোভে অনন্ত ঠিক করে সে বৈশ্যবীকে মেরে ফেলবে। তাই একটা ছুরি নিয়ে রাতে সে বৈশ্যবীর বাসায় আসে, কিন্তু সেখানেও বৈশ্যবীর ঘুমন্ত চেহারা দেখে সে কিছুই বলতে পারে না। অনন্ত বৈশ্যবীর পাশে বসে একা একাই কথা বলতে থাকে। সে বলে, তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? আমার দেওয়া শাড়ি পরে তুমি সেখানে গেলে, আমি নিজেই তোমাকে সেখানে এগিয়ে দিয়ে আসলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। অনন্ত প্রচুর কান্না করছিল। এই দৃশ্য দেখে যে কারো হৃদয় ভেঙে যেতে বাধ্য। এরপর অনন্ত সেখান থেকে চলে আসে। পরের দিন বিরাজ সে তার সাথে দেখা করে আর তাকে বলে, আমি তোমার কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বৈশ্যবীর সাথে অন্যায় করে ফেলেছি, তাই ওকে সরি বলবো, আর আমি তাকে বিয়ে করব। এটা শুনে শ্বেতা বিরাজকে অনন্তের কথা বলে। বিরাজ জিজ্ঞেস করে, বৈশ্যবীর যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে সে আমার সাথে ঘনিষ্ঠ কেন হবে? শ্বেতা তখন বলে, তুমি বড় লোক, তাই তোমার টাকার লোভে পড়েই বৈশ্যবী এসব কিছু করেছে। এরপরে বিরাজ বৈশ্যবীর মহল্লায় আসে তার সাথে কথা বলার জন্য। এ সময় অ্যাড্রেস জিজ্ঞেস করতে করতে সে অনন্তর কাছেই বৈশ্যবীর অ্যাড্রেস জানতে চায়। অনন্ত তাকে বৈশ্যবীর ঠিকানায় নিয়ে যেতে লাগে। অনন্ত একটা ক্যাপ পরে নিজের মুখ আড়াল করে রেখেছিল। বৈশ্যবীর বাসার সামনে আসলে বিরাজ বৈশ্যবীকে ফোন করে বাইরে আসতে বলে। বৈশ্যবী বাইরে এসে অটোতে বসে। বিরাজ তাকে জিজ্ঞাসা করে, তোমার কি বয়ফ্রেন্ড ছিল? তাহলে তুমি আমার সাথে ইন্টিমেট হলে কেন? এটা শুনে বৈশ্যবী তার কাছে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বিরাজ কিছুতেই শুনতে যাচ্ছিল না। সে বৈশ্যবীর বাসায় গিয়ে এ ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু বৈশ্যবী বারবার তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। এদিকে অটোতে বসেই অনন্ত তখন বৈশ্যবীকে কল দেয়। বৈশ্যবী ফোনটা রিসিভ না করে বিরাজকে পরে দেখা করে সব কথা বলবে বলে বের হয়ে যায়। আর কিছু দূর এসে সে অনন্তর কলটা ধরে। অনন্ত তখন লাউড স্পিকারে বৈশ্যবীর সাথে কথা বলে। এতে বিরাজ বুঝে যায় যে অনন্তই আসলে বৈশ্যবীর বয়ফ্রেন্ড, আর তাই তারা দুইজনে এবার একসাথে বৈশ্যবীর ফেস করার প্ল্যান করে। অনন্ত কিছু দূরে এসে বৈশ্যবীকে ডেকে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে? বৈশ্যবী তাকে মিথ্যা বলে যে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু অনন্ত তার সাথে কথা বলতে বলতে পেছনে তাকিয়ে থাকে, আর এটা দেখে বৈশ্যবীও পেছনে ফিরে তাকায়। আর সেখানে বিরাজ দাঁড়িয়ে ছিল। সে বিরাজকে ধরে পেছনে নিয়ে যায় আর তাকে বলে, তুমি প্লিজ এখানে কিছু বলো না, তুমি চলে যাও, আমি পরে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। সে ভুলেই গিয়েছিল পেছনে এখনো অনন্ত দাঁড়িয়েছিল। অনন্ত এসব কিছু দেখে একা একাই কাঁদছিল। এটা দেখে বৈশ্যবী আবার তার কাছে এসে তাকে বলে, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
এই কথা শুনে বিরাজ পেছন থেকে জোরে বলে ওঠে, যদি তুমি ওকেই ভালোবেসে থাকো তাহলে আমার সাথে কেন রাত কাটালে? এটা মহল্লার সবাই শুনে ফেলে আর বৈষ্ণবী এসে বিরাজকে একটা চড় মারে, কিন্তু বিরাজ রাগে তার গলা চেপে ধরে তাকে আবারও প্রস্টিটিউট বলে। এটা অনন্ত সহ্য করতে পারে না, তাই সে এসে বিরাজকে মারতে শুরু করে। কিন্তু বিরাজ তখন বৈষ্ণবীকে ছেড়ে দিয়ে অনন্তকে বলে, ও যদি খারাপ না হয় তাহলে তোমাকে ভালোবাসা সত্ত্বেও আমার সাথে কেন রাত কাটালো? এলাকার সবার সামনে এসব কিছু বলায় বৈষ্ণবী একটা ছুরি দিয়ে নিজের হাত আর গলা কেটে ফেলে। এসব দেখে মহল্লার লোকে বিরাজ আর অনন্তকে মারতে শুরু করে আর তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেয়। পুলিশও তাদের দুইজনকে থানায় নিয়ে গিয়ে অনেক মারধর করে। কিন্তু কিছুক্ষণ পর বিরাজকে ছেড়ে দেওয়ার জন্য থানায় ফোন আসে। আসলে সে তো বড় লোকের ছেলে ছিল, তাই তাদের ওঠা বসাও ছিল ক্ষমতাবান মানুষের সাথে। কিন্তু অনন্তকে পুলিশ আর ছাড়ে না। অনন্তর মা বারবার থানায় এসে তার ছেলেকে ছেড়ে দিতে ইশারা করে, কিন্তু পুলিশ তাকে ছাড়ে না। অন্যদিকে হাসপাতালে বৈষ্ণবী তখন আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। কিছুদিন পর অনন্তকে পুলিশ ছেড়ে দেয়, কিন্তু বাড়ি এসেও সে কিছুই খেতে পারছিল না। তখন তার মা সেখানে আসে আর বাড়ির দলিল সহ কিছু সোনা গহনা অনন্তকে দিয়ে বলে এসব কিছু বিক্রি করে দিয়ে সে যেন তার ধারগুলো পরিশোধ করে আর নতুন করে জীবন শুরু করে। এর কিছুদিন পর বৈষ্ণবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। সেদিন মহল্লায় ঢুকে বৈষ্ণবী দেখে অনন্তের মা আগের দিন রাতে স্ট্রোক করে মারা গেছে আর অনন্ত তার মায়ের লাশ সামনে রেখে কান্নাকাটি করছে। যে মা তাকে এত ভালোবাসতো আর সে তার সাথেই সারা জীবন বাজে ব্যবহার করে গেছে, কথায় কথায় তাকে রাগ দেখাতো। এমন সময় সেখানে ওই লোকটা আসে যার থেকে অনন্ত টাকা ধার নিয়েছিল। সে বলে, তোমার মা গতকালই আমাকে টাকাগুলো ফেরত দিয়েছিল, কিন্তু এগুলো আমার দরকার নেই, এগুলো তুমি রেখে দাও। এটা দেখে অনন্ত আরো বেশি কান্না করতে থাকে। অন্যদিকে বৈষ্ণবীও তখন বাসায় ফিরে কান্নাকাটি করতে থাকে। অনন্তের জন্য তারও অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু অনন্ত এর পরে আর বৈষ্ণবীর সাথে কোনো কন্ট্যাক্ট করে না। অনন্তের কোনো খবর না পেয়ে বৈষ্ণবী তার বাবাকে নিয়ে অনন্তকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে বৈষ্ণবী অনন্তকে একটা ওভারব্রিজের উপর শুয়ে থাকতে দেখে আর তার অবস্থা খুবই খারাপ ছিল। সে বৈষ্ণবীকে সেখান থেকে চলে যেতে বলে। বৈষ্ণবী তার কাছে বারবার করে ক্ষমা চাইতে থাকে আর সে আর একটা সুযোগ চায়। সেই সাথে বলে, আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম আর সেটা লুকাতে গিয়ে আরও একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই আবার তোমার কাছে ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন অনন্ত বলে, আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি ঘৃণা করি এখন। এটা শুনে বৈষ্ণবী তাকে জড়িয়ে ধরে। অনন্ত বারবার তাকে ছেড়ে দিতে বলে আর বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও, আর তা না হলে আমি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করব। এটা শুনে বৈষ্ণবী তাকে ছেড়ে দেয়। অনন্ত বৈষ্ণবীর মুখটা ধরে তাকে শেষবারের মতো মন ভরে দেখে আর তারপর সে বৈষ্ণবীর পায়ে পড়ে যায় আর তাকে বলে, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। তোমার চেহারাটা যদি আমি আর একবার দেখি তাহলে হয়তো তোমাকে আর যেতে দিতে পারবো না। এটা শুনে বৈষ্ণবী কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। অনন্ত একবারও মাথা তুলে তার দিকে তাকায় না। আর এবার আমরা চলে আসি আবারও বর্তমানে, অর্থাৎ গল্পের শুরুতে যখন বলেছিলাম বৃষ্টির মধ্যে অনন্ত একটা বাড়ির সামনে বসেছিল, আসলে সেটাই ছিল বৈষ্ণবীর বাড়ি। বর্তমানে অনন্ত শুধু অটো চালায় আর মদ খায়। তার জীবনটা এলোমেলো হয়ে গেছে, ভবিষ্যৎ আর নিজেকে নিয়ে তার কোনো চিন্তাই নেই, বাঁচার ইচ্ছাটাই মরে গেছে তার। একদিন অটো নিয়ে যাওয়ার সময় একটা লোক তাকে থামালে পাশে তাকিয়ে অনন্ত দেখে একটা বাড়ির দেওয়ালে বৈষ্ণবী আর তার সাথে আরেকটা ছেলের ছবি টানানো হয়েছে। আসলে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, তার মানে বৈষ্ণবী এখন একটা ছেলের সাথে বিয়ে করছে। অনন্ত ভেতরে তাকালে দেখতে পাই বৈষ্ণবী সেখানে থাকা মানুষগুলোর সাথে অনেক হাসি ঠাট্টা করছে, কিন্তু অনন্তর দিকে চোখ পড়তেই তার চোখে পানি চলে আসে। অনন্ত এটা দেখে এক নিঃশ্বাসে তার কাছে থাকা মদের বোতল ফাঁকা করে ফেলে আর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় দেখা যায় তার অটোর পেছনে কিছু একটা লেখা রয়েছে। আসলে এখানে লেখা ছিল, একটা মেয়ের ভালোবাসায় তিলে তিলে মরার থেকে একেবারে মরে যাওয়াই ভালো। কিন্তু
আজও অনন্তের অটোতে সেই স্কুলের বৈষ্ণবীর ছবিটা লাগানো ছিল, যেই বৈষ্ণবীকে সে অনেক অনেক বেশি ভালোবাসতো। আর স্কুলের বৈষ্ণবীও শুধু অনন্তকেই ভালোবাসতো। আসলে জীবনের প্রথম ভালোবাসা আমাদের সবারই মনে থাকে, সেই সাথে একটা ধোঁকা অনেক সময় কারো পুরো জীবনটাই শেষ করে ফেলে। তাই ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসা উচিত, আর তা না হলে সত্যি বলে যার যার জীবন আলাদা করে ফেলাটাই ভালো। কিন্তু সাথে থেকে কাউকে ধোঁকা দিয়ে তার জীবন নষ্ট করার যে বোঝা, তা মানুষকে আজীবন ভোগায়। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই গল্পটা? আসলে শেষের দিকে এসে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি। আপনাদের কারো জীবনের সাথে আমাদের এই গল্পের মিল থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনে গল্পের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত করে এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।